গত পর্বে কি বলেছিলাম সেটা আশা করি আপনাদের সবার মনে আছে। এবং ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে আমাকে। যদি ধারাবাহিকতা বজায় না রাখি, যদি কোনো কিছু আমি বাদও দিই, কিন্তু ধারাবাহিকতা বজায় থাকার কারণে পুরো টাইমলাইনটাকে আপনারা ধরতে পারবেন। কারণ ভৌতিকতা আমি তো বলেছি যে আমি অনেক কথা বলে যেতে পারিনি। এবং ভৌতিকতাতে যখন আপনারা প্রথমবার রাসের জন্য একটা আলাদা পর্ব আপনারা শুনতে পান, সেই পর্বে কিন্তু কয়েকটা ইনসিডেন্টের কথা বলা ছিল, সম্ভবত 2টা, যদি আমার মনে থাকে। এখন আমি 2টা শেয়ার করেছি না 3টা শেয়ার করেছি সেটা আমার মনে নেই। কারণ এপিসোডের লেন্থ অনেক সময় 30 মিনিটও থাকে আমার ঘটনা, বা কোনো সময় থাকে 40 মিনিটও। এমনকি আমি কোনো সময় লিখতে লিখতে 1 ঘন্টা লিখে ফেলি, পরে আমি নিজেই কাটছাট করে ফেলতাম, বাদ দিয়ে দিতাম। আবার বলে দিতাম যে আলিফ ভাই, আপনার পক্ষে যদি সম্ভব হয় মেইলে ওই পার্টটা পড়বেন না। এরকমও থাকতো। এই জন্য দেখবেন যে অনেক অনেক সময় ঘটনা সাডেনলি এমন একটা কাট নিয়ে আরেক জায়গায় চলে যায়, বোঝা যায় যে একটা অংশ বাদ পড়ে গিয়েছে। তো ধারাবাহিকতায় যদি যাই এখন, এটা সেই অংশটা, যে অংশটা আপনারা শুনেছিলেন কিন্তু পুরোপুরি সেন্সর থাকা অবস্থায়। আজকে কোনো সেন্সরশিপ রাখবো না। ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ। এই মুহূর্তে রাতের 2:30 বাজে যে সময় আমি রেকর্ড করছি, কুকুরের ডাকেরও শব্দ পাবেন এবং হয়তো গান বাজানোর শব্দ পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার অবস্থাটা। তো নদীর পাড়ে রাসের সাথে আমার একবার কথা হয়েছিল। আমি তো বলেছিলাম সে খুব খুব করে কাশি দিয়েছিল পিঠের পেছনে এসে দাঁড়িয়ে, এবং আসার পথে সে আমাকে অনেক 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 কথা বলেছে। তার এই সিস্টেমটা কীরকম, এটা সে কীভাবে রান করে, তারা কীভাবে তার কাছে কুকুর, এই সব কিছু সে আমাকে বলেছিল। এবং প্রথম দেখার পরে গতভাবে যেটা বলেছিলাম, ওই যখন আমি ওইরকম একটা ব্যক্তিকে দেখলাম, আমার তো নিজের পায়ের নিচের জমিটা একদম নড়বড়ে হয়ে গিয়েছিল। মানে পেটের মধ্যে অনেক সময় আমাদের কেমন করে না, ভয় পেলে বা আতঙ্কে, এরকম অবস্থা আমার। কি করব, মানে পিছনে যাবার মূল প্ল্যানটাই ছিল যে আমি পিছনে চলে যাবো, না আমি এগুলোর মধ্যে নাই, পারবো না নিতে। কিন্তু সে আমাকে নদীর পাড়ে নেওয়ায়, একটা পাখি আসার পর আমি বুঝতে পারলাম যে আমাকে নদীর পাড়ে যেতে হবে। তো নদীর পাড়ে তারপরে সে আমার সাথে কথা বলতে থাকে এবং সেখানে ডিল হয়। সে আমাকে বারবার মনে করায় যে আমি এইভাবে যদি বসে থাকি, আমার উপরে যাবে না, আমার অন্যান্য লোকের উপর দিয়ে সব কিছু যাবে। এটা আবার সত্যি কথা সে বলে। কারণ বসে থাকলে কিন্তু বিপদ তো আর কাটবে না, বসে থাকা অবস্থা তো বিপদ কাটে না। তো কথা বলতে বলতে ওর সাথে যখন কথা বলি, আচ্ছা বিশ্বাস করবেন না, ওই মোমেন্টটাতে আমি, আমার মেমোরি যে কী হয় এটা আল্লাহ জান ভালো, জাস্ট ওর কথাগুলো আমার কানে ঢোকে এবং আমি ওই হাঁটা চলার মধ্যে থাকি বা বসে থাকি বা যেটাই থাকি, ওর কথাগুলো, ওর অ্যাক্টিভিটিগুলোই আমার মাথার মধ্যে থাকে। ডানে বামে সোজা কী হচ্ছে না হচ্ছে কিচ্ছু কিচ্ছু আমার মনে নেই এখন। কেন জানি মনে হয় যে শুধুমাত্র আমি ওকেই দেখতাম, এবং যা ও আমাকে দেখাতে চাইতো বা যেটা ও করছে আমার সামনে, ওইটুকুই দেখতে পারতাম। ব্যাকগ্রাউন্ডে কী ঘটে সেটা বুঝতে পারতাম না। তো হেঁটে যাচ্ছি, কতক্ষণ হয়েছে আমি জানি না, কথা চলছে 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 চলছে, বিশ্বাস করেন শেষের কোনো শেষ নেই। এটা একটা মেইন রোড, এটা একদমই বড় একটা মেইন রোড, এবং রাস্তায় যেরকম ফুটপাথ থাকে আর কি, ওরকম ফুটপাথ, এবং ফুটপাথের মধ্যে 2জন লোক শোয়া। আমরা যতটুকু দূরে ততটুকু দূরত্ব হিসেবে 2জন লোক বোঝা যায়, তখনও বোঝা যায় না যে এটা পুরুষ এবং নারী। তো সে আমাকে বলল দাঁড়াও। সে গেল, সে যাচ্ছে যে সে, আমি তাকে দেখছি যে সে আমার জাস্ট খুব তড়িঘড়ি করে এসে যাচ্ছে। সে প্রথমে একটা লাথি মারল মহিলাটাকে, এবং তারপরে তাকে তুলে একেবারে সজোরে আছাড় মারল। আমি তো জানতাম না যে সে মহিলা, দূর থেকে এরকম লাগে যে লোক। তারপর এই আকস্মিকতার মধ্যেই আরেকজন যে ঘুমিয়েছিল, কোথা থেকে আল্লাহর বান্দার কাছে প্লাস্টিকের ব্যাগ ছিল কে জানে, স্যুট বুট পরা, কীরকম জানি অদ্ভুত দেখতে সে, মনে হয় যে খুব পুরো মডেল। কোথা থেকে ওই প্লাস্টিকের ব্যাগটা যে বের করে সে যখন তার মাথার মধ্যে পেঁচালো,
আমি জানি না ওই লোকের মাথার মধ্যে কী চলছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সে জাস্ট পেঁচিয়ে ধরে রেখেছে, এবং নিঃশ্বাস না নিতে পারে, এবং মানে নিঃশ্বাস নেওয়ার পরে এবং আবার যখন চুপসে প্লাস্টিকের ব্যাগটা পুরো মাথার মধ্যে লেগে যাচ্ছে না, এই দৃশ্যটা দেখার পরে আমার শরীর একেবারে হিম হয়ে আসে, আর পাথরের মতো, একদম পাথরের মতো। ওদিকে এতক্ষণে রিয়েলাইজ হয় আমার যে ওই যাকে সে প্রথমে আছাড় মেরেছিল, রাতে মেরে আছাড় মেরেছিল, সেটা মহিলা, এবং সে কেন যেন অদ্ভুতভাবে চারপাশে বাঁচাও বাঁচাও বললে চিৎকার করছে। এবং আমি এটাও বললাম, ওই মহিলার এই অ্যাকশনে না রাস নিজেও হতবাক। ও লোকটাকে ধরে রেখেছে ঠিকই, কিন্তু ও এমনভাবে তাকাচ্ছে যে করছিস কি, মানে সে মহিলার দিকে তাকিয়ে, মানে সে তার তাকানোর ধরনটা এরকম, করছিস কি। পরে আমি বুঝতে পারলাম ওর রিয়াকশনটা এরকম কেন ছিল, কারণ ওই বাঁচাও বাঁচাও বলে যে মহিলা চিৎকার করছে, ওটা তো মানুষের শরীরের মধ্যেই কিন্তু আরেকজন, ওই মহিলার নিজের রুহটা এখানে চিৎকার করছে না। রাস যাকে ধরার জন্য এখানে আসলে ওই মহিলার মধ্যেই সে, এবং এই মহিলার শরীরের মধ্যে সে কত বছর ধরে আছে এটা তখন পর্যন্ত আমি জানতাম না, কিন্তু অনেক বছর ধরে। এবং অবস্থাটা হচ্ছে এরকম, এই লোক বা সে যেই হোক তার সাথে সে থাকছে, বুঝতে পারলাম আমি একদাকে ব্যাপারটা। এবং এই জন্য যখন সে মানুষের মতো বাঁচা বাঁচা চিৎকার করছে, তখন রাস একেবারেই তাকে ওইরকম একটা মানে ছায়া বজায় রাখলো ওর, যে করছিস কি। তারপরে সে তার পায়ের কাছে যে পড়ে, ততক্ষণে আমি শুধু এটুকু দেখছি যে সে কি জানি জিজ্ঞেস করলো, তারপরে সে আমার কাছে চলে আসলো। এইখানে কিছু কথাবার্তা ছিল, যে কথাবার্তাগুলো এখন বলতে গেলে না খুব অস্বস্তি বোধ হয় আমার। সে আমার কাছে আসলো এবং সে আমাকে সেই কথাগুলো বলল। অস্বস্তি বোধ হয় যে এই জন্য বলতে পারছি না আমি আপনাদেরকে। তো এই কথাগুলো বললো, কথা আমার কানে ঢোকে এবং আরেক কান দিয়ে বের হয়, বুঝতে পারছি না। কিন্তু সামনের দিকে এই যে মাত্র দেখলাম না লোকগুলাকে মারলো, সে একটা লোককে মারলো ধরে, গায়েব, জাস্ট গায়েব। কিভাবে হলো, কি হলাম কিচ্ছু জানি না, গায়েব, আমি কিছু দেখছি না চোখে। সে আমাকে বলল এখন এখান থেকে তাকে আরেক জায়গায় যেতে হবে। ওইখানকার কনভারসেশন কিন্তু আমি বলে দিয়েছি আগে, মানে একই জিনিস আবার সেকেন্ড টাইম রিপিট করতে চাচ্ছি না। তো এইখান থেকে আরেক জায়গায় তাকে যেতে হবে, এবং আমাকে সে ওরা যে কুকুর এই সব কিছু বোঝাচ্ছিল আমাকে, এবং কুকুরের সাথে তার খেলতে খুব ভালো লাগে, এটা সে আমাকে বলল। এরপরে চলছি একেবারে পুতুলের মতো, আমি চললাম, একটা জায়গায় নিয়ে এলো, ওই যে বললাম মনে আছে না যে শাটার দিয়ে বড় বড় একটা শাটার দিয়ে সব কিছু লাগানো, কিন্তু ভবনটা আমি চিনি এবং খুব বিশাল বড় এবং খুবই নামি দামি একটা ভবন। ওই সময় শাটার ছিল কিন্তু এখন শাটার নেই, মানে তখন ওইটা পুরোপুরি রেডি হয় নাই, মানে অনেকগুলো ফ্লোর তো তখন অ্যাক্টিভ, কিন্তু ওটা পুরোপুরি রেডি হয় নাই, কিন্তু এখন এটা পুরোপুরি রেডি, এবং এটা একটা বিশাল একটা অফিস। তো ওই শাটার খোলা পরে ওই যে বামন টাইপের লোক দেখলাম দুজন, ভেতরে গেলাম, সে ভেতরে ঢুকলো লিফটের ভেতরে, আমিও লিফটের ভিতরে, কিন্তু কেউ যদি দেখে আমি জানি না কি দেখতো তখন, যে একটা মানুষ লিফটের উপরে উঠছে নাকি দুইটা লোক লিফটের উপরে যাচ্ছে। তো লিফট যে জায়গায় থামলো সেই জায়গায় থামার পরে যখন লিফটটা খুললো, আমার চোখের সামনে বিশাল বড় থাই গ্লাস দিয়ে যেরকম ডেকোরেট করা থাকে না, এরকম একটা বিশাল বড়, কি বলে এটাকে, ঢোকার জায়গা, কিন্তু সেটা মানে মনে হচ্ছে যে পুরো ওয়ালটাই একটা থাই গ্লাস দিয়ে করা। তো ভেতরে সে ঢুকলো, এবং যে বললাম না মনে আছে আপনাদের, রান্না করবে সে। আমার মতো মানুষের কাছে বলে একদমই একদমই কেমন জানি অকওয়ার্ড একটা ব্যাপার। সে আমাকে বসতে বললো, সে রান্না করবে। আমি তাকে দেখতে পাচ্ছি কিচেনের মতো যে জায়গাটা, সেখানে সে রান্না করছে, এবং আমি বসে বসে ভাবছি, বিশ্বাস করুন যে এই কি মানুষ না জিন না আমি পাগল হয়ে গেছি, কোনটা পাগল তো ইমাজিনেশনের মধ্যে ভোগে নাকি।
3 নম্বর জিনিসটা মাথার মধ্যে পড়ছিল যে আমার মাথা পুরোপুরি গেছে, আমি শেষ। তো সে খাবার খাবে, এমন সময় একটা লোক আসে, এবং যে লোকটা আসে সে একেবারে পাগলের মতো অবস্থা তার, যেন তার পুরো দুনিয়া বদলে গেছে, দুনিয়াটা বদলে গেছে। এবং রাজ তাকে ইগনোর করলো কিছু সময়ের জন্য। প্রথমে সে তার খাবার খাচ্ছে এবং সে আমাকে যে খাবারটা রান্না করে দিয়েছিল সে খাবারটা এগিয়ে দিয়েছে। আমার স্পষ্ট মনে নেই কী কী খাবার ছিল, কারণ আমি ওই লোকটাকে দেখছি এবং ভাবছিলাম কি আমার মাথাটা পুরোপুরি গেছে এবং আমি এখন যাহা মন চাতা দেখতেছি। লোকটা যে হাউমাউ করছে আমার কেন জানি মনে হলো যে আমি পাগলা গরদে লোকজন হাউমাউ করে না, বা বিভিন্ন রকমের শব্দ করে বা কানাকাটি করে। আমার কাছে মনে হলো যে আমি এরকমই কোনো পাগলা গরদে, এবং আমার সামনে একটা পাগল এরকম করছে। লোকটা তো কান্না করছে, কিন্তু সে ইশারা দিয়ে বলল, বুঝালো যে একটু দূরে সর। সে তার খাবারটা খাওয়া শেষ করলো। টেবিলে অনেকগুলো পদ ছিল, অনেকগুলো বাটি, এবং সেটা খুব শর্ট টাইমে সে রান্না করে। তো তারপরে সে সেখান থেকে উঠে একটা জায়গায় যে বসে, এই সোফার মতো, এবং সে সেখানে যে বসে। আমার স্টিল মনে আছে যে একটু আগেই, জানি না কতক্ষণ, কিন্তু একটু আগেই তো সে একেবারে জাস্ট পায় না আমাকে গুলি করে উড়িয়ে দেয় মাথাটা, ওই জায়গাটাতে, মানে একটু আগে বিল্ডিংয়ে ঢোকার আগেই। তো ওই সেন্সে যখন আমি আবার তাকাই তখন দেখলাম যে তার কোমরে না আবার এখন আবার আরেকটা গান দেখা যাচ্ছে। মানে এক এক সময় এক এক জিনিস দেখি চোখে আমি। এই জন্যই মানে ভাবছিলাম যে মাথাটা পুরোপুরি গেল আমার। তো ওই বন্দুকের রেসটা কিন্তু আমার মাথার মধ্যে তখনও ছিল। এই জন্যই কিন্তু আমি হতভম্ব আরও বেশি, কারণ আমি দেখলাম যে সে আমার উপকার করার নিয়তে আছে। যাই হোক, ভিতরে অনেক বেশি অ্যারোগেন্স আছে তার, কিন্তু ওই যে মাটির মধ্যে ফেলে দিয়ে, মানে রাস্তার মধ্যে ফেলে দিয়ে একেবারে ওর থেকে গায়েবীভাবে একটা বন্দুক আমার মাথার মধ্যে একেবারে পয়েন্ট করে, মানে যে হুমকিটা দিল সেটা আমার মাথার মধ্যে তখনও। এবং এই লোকের অবস্থা তখন খারাপ। ওই লোক সম্ভবত গানটা দেখেছে, তার কোমরে গোজানো। তো সে কান্না করছে দেখে রাস্তাকে খুবই নর্মালি বলল, আমি আপনাকে অ্যাজ ইট ইজ বলি যেভাবে সে বলেছিল, কান্না করার কি আছে, এইভাবে বলে সে যে কান্না করার কি আছে। তারপরে সে বলল, কি করে দিয়েছে সেটা বলো। মানে লোকটাকে সে বলল, কি করে দিয়েছ সেটা বলো। তো সেই লোকটা তখন বলে আর কি যে 1200টার মতো লাশ পড়বে, একটা ছোট বাচ্চা ম্যানেজ করে দিতে বলেছিল। বেজোস তাকে একটা ছোট বাচ্চা ম্যানেজ করে দিতে বলেছিল, এবং স্পেনে কোনো একটা ভাইরাস ছড়াবে, সেখানে 1200 জন লোক মারবে। দ্যাটস ইট, এইটুকু সে প্রথমবারে বলে। রাজ শুনলো, কিন্তু একদম মানে কোনো কিছু না, সে শুনলো। শোনার পরে সে আরেকবার বলল, মানে এবার কিন্তু বলার সময় তার মুখের মধ্যে একটা চাপা হাসি ছিল। এবার কি বলে জানেন? এবার বলে, মানে অ্যাজ ইট ইজ বলি আমি ওদেরকে, আরেকবার বলো তো কি করে দিয়েছ। তো লোকটার অবস্থা তো খারাপ, একটা মানুষ কান্না করার অবস্থা, কথা বলতে পারে না ঠিক মতো। তো তখন সে বলে, এবার সে একটু অ্যাড করে যে, সে বলে যে একটা দুধের বাচ্চা ম্যানেজ করতে বলেছে, এবং সে বলে যে বলি দিতে হবে, এবং এটা দিয়ে নাকি একটা রোগ তৈরি করে, এবং তা মানুষের মাঝখানে নাকি সে ছড়িয়ে দেবে, এবং 1200 লোক নাকি মারার নাকি প্ল্যান বেজুজের। তো সে বলছিল কাঁপা কাঁপা গলায়, ওই কান্না করা অবস্থাতে, যে আমি তাকে বাচ্চা ম্যানেজ করে দিয়েছি আমি। সে শুনলো কিন্তু কথাটা। এবার আমি দেখছি এই 2টা বার সে যখন বললো যে আবার বল, 2বারে তার চেহারা ধরন ছিল দুই রকম। প্রথমবারে তার ছিল থাকলো জাস্ট এন্টারটেনমেন্টের মতো জিজ্ঞেস করলো, দ্বিতীয়বার সে একটু কনফার্মেশন চাওয়ার মতো জিজ্ঞেস করলো, কিন্তু এখন সে আর স্যাটিসফাইড না। এখন সে এমনভাবে তাকালো যেন এই অবস্থাতে এই লোকের বডি থেকে সে রূপ বের করে রুহের সাথে কি করবে আল্লাহ জানে, এরকম একটা অবস্থা।
লোকটার সাথে যে সে কী করবে এইটা তার এই চেহারা দেখেও বোঝা যাচ্ছে না, মানে সে কিছু তো একটা করবে ভয়ঙ্কর। তো তখন শুধুমাত্র দুইটা শব্দ বলে, এবং এই দুইটা শব্দ বলার সময় ওর মধ্যে যে ফেরোসিয়াস একটা ভাব না সেটা বের হয়ে আসে, এবং কথাটা ছিল এরকম, ফিরসে বল। একেবারে টোন চেঞ্জ। আমার স্পষ্ট মনে আছে যখন সে বলে যে ফিরসে বল, মনে হলো যে ওই যে অ্যানাউন্স করার মতো স্পিকার থাকে না, সবগুলো স্পিকার থেকে শব্দটা বেরোচ্ছে। ওই লোকের অবস্থা যেটা, সেটা সে, আমি যতটুকু বুঝতে পারছিলাম, সে নিজের ফেটটা স্বীকার করে নিয়েছিল যে না, আমি এখন গুলি খাবো, মানে আমাকে গুলি খাওয়া কেউ ঠেকাতে পারবে না। তো তখন সে বলে বেইজুল নাকি তার কাছে স্পেসিফিকলি বলেছিল যে 51 দিন বয়সী একটা বাচ্চা লাগবে, যার ওজন থাকবে স্পেসিফিক সম্ভবত 3 কেজির নিচে কম, আবার 2.5 কেজির উপর একটা ফিগার, এবং স্পেনে একটা রোগ ছড়াবে। এবং এইটুকু বলতে বলতেই, জাস্ট এইটুকু বলতে বলতেই লোকটা পেশাব করে ফেলে ভয়। আমি এটা দেখছি চুপচাপ, চেয়ারের মধ্যে বসা, চেয়ার না আর কি, ওইরকম আর কি, সোফা টাইপ, আমি বসা দেখছি। আমি লোকটা কাঁদছে, যে কোনো সময় সেটা গুলি খেতে পারে, এরকম একটা ভাব। মনে হলো যে রাজ স্যাটিসফাইড ওর কথায়, এবং সে উঠে দাঁড়ায়। এখান থেকে উঠে দাঁড়ানোর পরে আমি দেখলাম যে সে হেঁটে যাচ্ছে, এবং আমার কানের মধ্যেও এরকমই বাজলো যে ফলো মি, এরকম একটা কিছু। তো সে লিফটের মধ্যে ঢোকে। তো আমার তো একটা লুক, আমার ভেতরে কি চলছে সেটা তো সে বুঝে। তো সে আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলো যে কি জানতে চাইছ, মানে কি জানতে চাই আমি। তো আমি বললাম যে এই লোক বেজুসকে হেল্প করেছে, ভালো কথা। 3বার বলার পেছনে কারণ কি? তো ওর উত্তরটা ছিল, এরা হচ্ছে আমার কুকুর, আমি এদের সাথে খেলবো না তো কে খেলবে? কুকুরের সাথে তো খেলে, তো একটু খেললে আমাদের সাথে। আমি মানে এর উত্তর কি? সে রিপ্রেজেন্ট করলো যে এরা হচ্ছে কুকুর। তারপরে বের হলো, লিফট নিচের দিকে নামলো। আমার তখন কেমন জানি লাগছিল, মানে ওই লিফট যখন নিচের দিকে নামে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি হয়তো অনেক উঁচু জায়গা থেকে নিচের দিকে পড়ছি, কিন্তু স্বপ্নে যেভাবে পড়ি আমরা সেইভাবে না। স্বপ্নে পড়লে তো আমরা জাগার চেষ্টা করি, কিন্তু উপর থেকে এমনভাবে পড়ছিলাম যেটা ওই জাস্ট মনে হচ্ছিল যে আমি জিন্দা অবস্থায় নিচের দিকে পড়ে যাচ্ছি, এবং আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এরপরে সে নার্গিসের দরজার সামনে যে দাঁড়ায়, ওই যে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, নার্গিসের কথা আপনাদের মনে আছে, আমি তো বলেছিলাম। তো নার্গিসের দরজায় যে এসে দাঁড়ায়, এবং তো নার্গিসের ওইখান থেকে সে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে সে আমাকে বলেছিল এটা হচ্ছে আমার ফার্স্ট নাইট আর কি। এরপর আরও 2টা ইনসিডেন্ট ঘটে, তো আহামরি না। তো ওই 2টা ইনসিডেন্ট, 3-4টা ইনসিডেন্টের পরে সে আমাকে বলেছিল যে এটা ফার্স্ট নাইট, এটা হজম করো। মানে আগামীকালের পরে সে আবার আসবে, এবং মানে আজকের রাত গেল না, আগামীকালকের পরের রাতে সে আসবে। ওই দিন সে আমাকে আরেক জায়গায় নিয়ে যাবে, ওইটার জন্য যাতে আমি তৈরি থাকি। এবং ওই জায়গাটায় যাওয়ার পরে আমি রাস্তার ভয়ানক মানে ও যে কী করতে পারে, ও যদি মানে কী লেভেলের পাগল বা কী লেভেলের এই মানে ভিতরে অহংকার, এই জিনিসটা আরও বেশি বের হয় আমার চোখের সামনে। মানে জাস্ট একটা পর্যায় থেকে আরেক পর্যায়ে তার লেভেল খালি কন্টিনিউ বাড়তে থাকে, আমার সামনে তার ফেরোসিটি জাস্ট বাড়তে থাকে। তো ওই রাত আসে, এবং ওই রাতে শুরুটা কীভাবে হয় আমি আপনাদেরকে বলি। ওই রাতে শুরুটা হয় এইভাবেই, আমার ফোনে মেসেজ আসে, মিট মি একটা জায়গাটার নাম বললাম না। তো জায়গাটার নাম দেখার পরে
আমি চিন্তা করি যে আমি তো আজকে গেলাম একদম, মানে আমি হয় আজকে জেলে যাবো, নাহলে আমি আজকে গায়ে হয়ে যাবো, দুটার একটা। তো গুর্দার মধ্যে অত সাহস নাই, বিশ্বাস করেন। আমি যত কিছুই করি না কেন, আপনি অন্তত জিনের সাথে ফাইট করতে গেলেও আপনি মানে জিন হোক বা ভূত হোক, যেই হোক, তার একটা বিশ্বাস আছে যে আপনি যদি আল্লাহর নাম নিয়েও আত্মবিশ্বাসের সহিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে একটা চিৎকারও দেন, কাজ আসবে। মানুষের সামনে কাজ করে না, কেন জানেন? কারণ আমরা তো মানুষ, আমরা কেউ যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই কাজ হয়ে যাবে, হবে না। আমাদের ভেতরে তো অবস্থা আরও খারাপ। তো ওই স্পেসিফিক জায়গায় আমি যাব না, এটা সে বুঝতে পেরেছিল দেখে সে আমাকে ফোর্স করে, এবং ফোর্স করে যখন দেখলো যে আমি চাচ্ছি না, আমি যাবো না, আমি বোঝাচ্ছি যে না, আমার পক্ষে এত বড় মানে এরকম হাই সিকিউরিটি এরিয়াতে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো সে আমাকে বলছিল তারপরও যে তোমার তো ভয় কিসের, তোমাকে ওয়েলকাম করে নিয়ে যাবে। তারপর আমি যাব না, আমি বললাম আমি যাব না। তখন সে আমাকে বলে ঠিক আছে, প্ল্যান আজকের জন্য চেঞ্জ, কিন্তু কাজ কিন্তু আজকে শেষ হচ্ছে না, আজকের এই মুহূর্তে প্ল্যান চেঞ্জ। লোকেশন বদলিয়ে দিলে সে লোকেশন বদলে দিয়ে সে আমাকে বললো যে মিট মি দেয়ার, মানে ওইখানে আমার সাথে দেখা করো। এবং সেই লোকেশনে আমার যে পৌঁছাতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতো, এই রাতের বেলায়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, আমি বুঝতে পারছিলাম কেউ না কেউ আমার আশপাশে আছে, যে হচ্ছে রাসেরই লোক, মানে রাসেরই গোলাম বা চাকর। কারণ এত রাতের বেলা মানুষজন চলাফেরা করতে পারে না খুব সহজে, বিপদ আপদের ব্যাপার থাকে, রাস্তাঘাটে বিপদ আপদের ব্যাপার থাকে। এবং আমার ক্ষেত্রে সব কিছু খুব স্মুথলি হচ্ছিল, যেন গাড়িটাও আমি খুব ইজিলি পেয়ে গেলাম। গাড়িটা সেদিকে যাওয়ার কথা না, গাড়িটাও ইজিলি সেদিকে চলে গেল। এমন না যে মানুষটা জিন, মানুষই কিন্তু সেটা। বুঝতে পারছিলাম যে ম্যানিপুলেশন চলছে চারপাশে এখন, মানে জাস্ট আমি যাতে যেতে পারি, আমি টাইম দিয়ে যেতে পৌঁছাতে পারি। এবং যখন পৌঁছালাম তখন তো অনেক রাত, এবং আর ঘন্টাখানেক পরেই মানে ফজরের সময় হয়ে যাবে, ঘন্টাখানেক নেই বাকি। অ্যাজ ইফ আমাকে কেউ বোঝাচ্ছে যে কোন রাস্তা দিয়ে ধরে কোন দিকে আমাকে যেতে হবে। এই অন্ধকারের মধ্যেও মানে রাতের আকাশে যতটুকু আলো থাকে, বাইরে শহরে বাইরে গেলে অল্প আলো বোঝা যায়। এই অল্প আলোতে কীভাবে যেন আমি রাস্তাটা ঠিকই বের করলাম, এবং রাস্তা বের করলাম এবং নিজেকে যে খুঁজে বের, মানে একেবারে খুঁজে, মানে ওই জায়গাতে যে হাজির হলাম যে জায়গাতে রাস আছে আশপাশে। কেন বলছি আশপাশে? আমি মানে ফুপানো আছে না, মানুষ ফুপায় কান্না করতে করতে, যখন কান্নাও আর আসে না কিন্তু ফুপায় মানুষ, এরকম ফুপানির শব্দ। এবং রাসকে আমি সবসময় শুনতাম মানে কেমন যেন এক অদ্ভুত গলায় বিভিন্ন রকমের ছড়া বলে, বুঝি না আমি, মানে কি জানি বলে বিভিন্ন ভাষায়। এবং ওইটা আমার কানে আসছিল, সে যে বলছিল। তো আমাকে সে টের পেয়েছে যে আমি কোন দিকে আছি বা কি আসে বিষয়। সে হঠাৎ করে আমাকে বললো যে ওয়েলকাম। তো যখন সে শব্দটা আমাকে বললো ওয়েলকাম, আমার উদ্দেশ্যেই বললো, আমি বুঝতে পারলাম। আমি তখন দেখলাম আমি এতক্ষণ যে সাইডগুলো তাকাচ্ছিলাম সেই সাইডে কিন্তু আমি তাকে দেখিনি, কিন্তু এখন আমি তাকে দেখছি সেখানে, সে আমার সামনে বসা, এবং এমনভাবে বসা যেন একটা ইজি চেয়ার, যেরকম ওই যে ইজি চেয়ারে মানুষজন দোল দেয় না, এরকম ইজি চেয়ারে সে দোল দিচ্ছে। বললাম তো এখানে আমার নজর ছিল, এখানে আমি ওকে দেখিনি এতক্ষণ। তো সে আমাকে বললো যে কখনো কেউ আমার ডিরেক্ট অর্ডারকে ভায়োলেট করে না। তোমাকে আজ আমি ডিরেক্ট অর্ডার দিইনি, কিন্তু নেক্সট টাইম যদি আমি তোমাকে ডিরেক্ট অর্ডার দিই আর তুমি যদি ভায়োলেট করো, তাহলে তোমার শরীরে থাকা সবগুলো অ্যাটম আমি টেনে বের করে নিয়ে আসবো। আর আমি জানি তুমি নমুনা না দেখলে রাস্তায় নামবে না। তো আমি তোমাকে দেখানোর জন্য নিয়ে আসলাম আজকে নমুনা। তো কাম, এভাবে বলো যে কাম উইথ মি। গেল আর কিছু দূর, সে কিছু দূর যাবার পরে মানে আমি যখন তার সাথে কথা বলি না, তখনও আমার খেয়াল নেই যে আমি বললাম না যে চারপাশে বুঝতে পারি না কি চলে না চলে।
শুধু খেয়ালটা থাকে তার দিকে। এইবার যখন তার সাথে যাচ্ছি, হ্যাজাক আছে না, হ্যাজাক অনেক, হ্যাজাকের তো সাইজ আছে অনেক, এটা একটা অ্যাবনর্মালি ছোট হ্যাজাক এবং অনেক পুরাতন, অনেক পুরাতন, এবং এটা আদতে তেলে চলছে কিনা সেটাও আমি নিজে শিওর না, কিন্তু ওই হ্যাজাক বাতি জ্বলছে এবং একটা লোককে দেখছি কি জিনিস করছে। বাইরে কুকুরের অনেক শব্দ, মাফ করবেন, কিন্তু আমি এটা ঠেকাতে পারছি না অনেক চেষ্টা করেও। তো আমার সামনে যে লোক, চলতে চলতে এলাম, সে মানে মাটির মধ্যে কি জানি খুঁড়ছে এবং সে অনেকখানি ডিপের মধ্যে চলে গিয়েছে, প্রায় হাঁটু সম পরিমাণ, এবং সেই ফুপাচ্ছে। এই ফুপানিটা আমি শুনছিলাম কত দূর থেকে, অদ্ভুতভাবে, যেন অ্যাম্পলিফাই করে কেউ আমার কানের মধ্যে এসে বলছে। এবং এই লোকটাকে যখন আমি ফুফাতে দেখলাম, রাস জাস্ট মনে হলো লাভ দিল, মানে একটা পোকা লাভ দেয় না, ঘাসফড়িং বিশাল, মানে লাভ দিয়ে, মানে বড়াটা লাভ দিয়ে দূরে সরে যায়, এরকমই মনে হলো যে লাভ দিয়ে জাস্ট লোকটার সামনে যে দাঁড়িয়ে গেছে। এবং লোকটার সামনে দাঁড়িয়ে যে লোকটার কাজ কত দূর আগেলো সেটা সে দেখছে, এবং সে লোকটাকে বলল, মানে তার নাম নিল, তার নামও নেব না আমি, তার নাম নিল এবং তার নাম নিয়ে এসে বললো যে তোমার কাজ তো আগলো না, দেখো আমি এখানে তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, সকাল তো দূরের কথা, তোমার যে অবস্থা তুমি তো পুরো সন্ধ্যা লাগিয়ে দেবে, তুমি এতটাই ক্লান্ত হয়ে গেছো যে তুমি এরপরে বেশিক্ষণ চলতে পারবে না, তোমার পক্ষে চলা সম্ভব না, কিন্তু তোমাকে তো সেই শিক্ষাটা পেতে হবে যে কাজটা তুমি করেছো। এবং লোকটা তখনও মানে নিজের কাজ করছিল, কিন্তু কাজ করা থামিয়ে দিয়ে, লোকটা মাথার চুল কম একদমই নেই, টাকার মতো, তো লোকটা কান্না করছে জাস্ট অ্যাজ ইফ, মানে মাফ চাওয়ার জন্য, মানে মাফ চাওয়ার কথাও সে বলতে পারছে না ভয়। তো রাজ ওইখান থেকে কিছু তো সামনের দিকে এগিয়ে গেল, মানে আমরা হয় না যে প্রকৃতি দেখতে দেখতে চারপাশে ঘোরাফেরা করি এলোমেলো ভাবে, ওরও ওরকম একটা স্বভাব, উড়ু উড়ু স্বভাব, পায় না যে উড়ে যায়। এখন সে তখন বলছিল 13টা বছর আগে নিজের রক্ত দিয়ে তোমরা কথা দিয়েছিলে তোমরা কার হয়ে কাজ করবে, কিন্তু কার হয়ে কাজ করছো এখন? আমারই কুকুরের কাজ করছো, আমারই কুকুর হয়ে, মানে এক কুকুর তো আরেক কুকুরের কাজ করতে পারে না, এক কুকুর কি আরেক কুকুরের কাজ করতে পারে? পারে তো ওই লোক তো উত্তর দিতে পারছে না। সাডেনলি সে আমার দিকে তাকায়, এই যে হ্যাজাকের আলোতে এইবার তার চেহারাটার মধ্যে একটা মানে মানে একটা দানবের ভাব বোঝা যাচ্ছিল। তারা অরিজিনালি মানুষরূপী দানবের ভাব বোঝা যাচ্ছিল, মানে কিরমির করা কোনো ভাব না, চোখগুলোই কথা বলছিল রীতিমতো, চোখগুলোই, চোখ এবং নাকের আশপাশ এটাই কথা বলছিল যেন। তো সে তখন ওই লোকটাকে বলল উঠে দাঁড়াও, তাকে বের করে নিয়ে এলো সে, এবং একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াতে বলল লোকটাকে। সে লোকটাকে বলে কি করছিলে তুমি এতক্ষণ, তাকে বলো, মানে সেই লোকটাকে সে বলছে সে কি করলা তখন, এটা যাতে সে আমাকে বলে। এবং লোকটা যে আমাকে কথা বলবে তার মুখ দিয়ে তো শব্দ বের হচ্ছে না, এবং একটা মানুষ তো বেশিক্ষণ কান্না করতে পারে না, মানুষের চোখে পানিও শুকিয়ে আসে। তবে সে কিভাবে জানি একেবারে অস্পষ্টভাবে ওই এরকম একটা শব্দ করলো প্রথমে, ওই এরকম একটা শব্দ। তো তারপরে আরেকবার যখন আমি বোঝার চেষ্টা করলাম, কি জানি একটা বললো, কথা আমার কান পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। ঠিক একটা হাতের তালি মারল রাস, এবং হাতের তালি মারার সাথে সাথেই লোকটার মুখ দিয়ে বা কথার একেবারে ডিরেক্টলি আমার কানের মধ্যে এসে ঢুকে, সেটা হচ্ছে যে আমি আমার কবর খুঁড়ি। তো সাথে সাথে রাস রিপ্লাই দিল এইভাবে, হ্যাঁ এইটাই তো সে করছে এতক্ষণ, সে তার নিজের গ্রেভটা খুঁড়ছে এখন। এই গ্রেভ সে নিজে খুঁড়বে, এই গ্রেভে সে নিজেই মরে পড়বে, এবং এই গ্রেভে সে নিজেই নিজেকে কবর দেবে। এখন জাস্ট ওয়েট অ্যান্ড সি।
যাও, কবরের কাজ শুরু করো। নিজের কবর নিজে খুঁড়ছো, খুব সুন্দরভাবে খুঁড়তে হবে তোমাকে। যদি তুমি খুব সুন্দরভাবে না করো, তাহলে তোমার কবরটা দেখতে খুবই অসুন্দর হবে, এবং এই অসুন্দর কবরের মধ্যে তুমি কিভাবে শান্তিতে ঘুমাবে? লোকটা থতমত খাওয়ার মতো অবস্থা তখন। আর আমার কথাটা বাদ দিয়ে দেন, আমার মাথায় কি চলছে আমার জায়গায় দাঁড়িয়েও সহজে বুঝতে পারবেন না, আর আমি নিজেও জানি না আমার মাথায় কি কাজ করছিল তখন। লোকটা তখনও ওই জায়গাটা আমাদের ঠায় দাঁড়ানো দেখে রাজ এইভাবে বলল, শুশু শুশু, এরকম, মানে কুকুর যেভাবে তাড়ায় না এরকম। লোকটা নিচে নেমে গেল আবারও, এবং সে নিজের কবর খোঁড়ার কাজ সে, মানে মানুষ পারে না, কিন্তু শরীরের শক্তির ব্যাপার আছে। একটা মানুষ কিন্তু মাটি কোপাতে পারে না, কিন্তু এলোমেলোভাবে সে কাজ করছে। সে যে জায়গাটাতে আছে সেই জায়গাটা হাঁটুর নিচে, কিন্তু চারপাশ তো আর হাঁটুর নিচে না। সে চেষ্টা করছে তার মতো করে। আমি তাকিয়ে দেখছি, তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। রাস, আমি হঠাৎ দেখলাম যে রাস যে জায়গা ছিল সেই জায়গায় নেই। রাস এখন লোকটার সামনে, এবং তাকে দেখিয়ে দিচ্ছে মাটির কোন কোন জায়গাগুলো কিভাবে কাটতে হবে। সে আপ্রাণ চেষ্টা করছে ওই বেলচা দিয়ে মাটি সেখান থেকে সরানো, কিন্তু ওই বেলচা দিয়ে মাটিতে ধাক্কা দিতে গেলেও তার হাতে আর যেহেতু শক্তি নেই, শক্তির কি আর শক্তি থাকবে মানুষের, ওই হাত ফসকে বেলচা বারবার পড়ে যাচ্ছে, এবং সে সেই বেলচা আবার তুলছে, তুলে আবারও সে চেষ্টা করছে ওইভাবে, মানে যে জায়গাটা রাজ দেখিয়ে দিল মানে ভালো করে করার জন্য চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে তার হাত থেকে। এবং আমি ওর চেহারা দেখলাম, ওর চেহারার মধ্যে একটা, ওর চেহারার মধ্যে কি জানি, মানে এটা রাগ না ক্ষোভ না কি, মানে বোঝা যাচ্ছে না। সে এনজয় করছে এরকমও তো না, কি জানি একটা ভাব, কোল্ড একটা লুক, মানে এই লুকের কোনো ব্যাখ্যা নেই। সে একটু পর পর তাকে এটা করতে বলছে, মানে কবরের ওই পাশটা একটু মাটি সরাতে বলছে, আবার এই পাশটা একটু বাঁকা হয়ে গেছে, সেটাও তাকে খুব সুন্দরভাবে, মানে আপনি আমাকে যেভাবে একটা কাজে তদারকি করার সময় সাহায্য করবেন, খুব সুন্দরভাবে সে সাহায্য করে তাকে দেখাচ্ছে যে মানে এইভাবে করো বা এইভাবে করো। তো তো একটা সময় না আমি আমার আমি আমার সেন্স ফিরে পাচ্ছিলাম দেখে আমি আমি বলে বসলাম, এটা থামান। এমন না যে এখন আমি যেভাবে বলছি সেভাবে, আমার নিজের গলাও কাঁপছিল। আমি তাকে বলি যে একটু থামান, তো সে আমার দিকে তাকায়। তারপরে সে আমাকে বলে, আমি যদি থামিয়ে দিই তাহলে সে তার কবর কখন করবে, এবং সে কখন নিজেকে নিজেকে মারবে, এবং কখন সে নিজেই নিজেকে দাফন দেবে। তখন আমি তাকে বললাম যে এটা তো ইলজিক্যাল কথা। একটা মানুষ নিজে মরতে পারে, সে নিজের কবর খুঁড়তেও পারে, কিন্তু মরার পরে সে নিজেকে কিভাবে মাটি দেবে? তখন সাথে সাথে সে এমনভাবে, মানে এমন এত খুশি হলো আমি কথাটা বলাতে, যে আমি আমি নিজে বুঝতে পারিনি। সে সাথে সাথে এইভাবে বললো, এই তো তুমি বলে দিয়েছ, সে কিভাবে নিজেকে কবর দিবে, সেই কবর দিবে নিজেকে। সে কিভাবে কবর দিবে নিজেকে? তার সন্তান তাকে কবর দিবে। তখন সে তার সেই লোকটার দিকে তাকাম, তাকে বলে যে তোমার ছেলের নামটা কি? রাফিদ না? বয়স কত তার? ও 11। এইভাবে কথা বলল। সে এখানেই আছে কিন্তু আমার কাছে। তো লোকটা হাত জোর করলো, হাত জোর করলো, এবং তার কিন্তু কথা বলার ক্যাপাবিলিটিটা নাই। এটা সামহাও রাজ পুরোপুরি কন্ট্রোল করছে ওই সময়। আমি এই সময় ধীরে 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 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছিলাম ধীরে ধীরে। আচমকা রাজ আমাকে বলল, তুমি যে কাজটা করছো কাজটা ঠিক না। তোমার মনে হচ্ছে আমি ইবলিস, তোমার মনে হচ্ছে যে আমি অল ফাদার। আমি তো অল ফাদার নই। তো যখন সে আমাকে বললো যে সে অল ফাদার নয়, মানে অল ফাদার বুঝলো কি আমাকে? ইবলিস তাহলে সবার বাবা এক হিসেবে, তাই না? তো
সে আমাকে ওই সময় রিপ্লাই করলো একই টাইমে যে সময় আমার মাথার মধ্যে এটা কাজ করলো যে ইবলিস কি তাহলে ওর বাবা, যখন সে অলফাদারের কথা বললো ওই একই মোমেন্টে সে আমাকে বলেছিল তুমি যার জন্য আমাকে শয়তান ভাবছ সে কত ভয়ঙ্কর তুমি জানো। এরপরে লোকটার মাথার চুলটা ধরলো, সে তাকে সেখান থেকে তুললো, মানে সে তো তার কবরের মধ্যে প্রায় যে জায়গাটার মধ্যে দাঁড়ানো সেটা তো হাঁটুর প্রায় একটু উপরে উঠে এসছে ততক্ষণে, তাকে ওই পরিমাণ জায়গা থেকে উঁচু করে মাটির উপরে ছুঁড়ে মারলো একেবারে। ধপ করে লোকটা মাটির উপরে পড়লো, আমার দিকে হেঁটে এলো এবং সে আমাকে ফিরিস্তি দিল সে কি কে করেছে, সে কতজনের জমি খেয়েছে, কতজনের জীবন নষ্ট করেছে, কতজনের পরিবারে হামলা করে তাদের রাতের পর রাত না মানে নির্ঘুম রাত মানে পার করে দিয়েছে, ওর কারণে কতগুলো লোক সাফার করেছে। এবং সে ওই সময় আমাকে কথা বললো যে সব কিছু আমি তাকে দিইনি, সে চেয়েছে আমরা তাকে দিয়েছি, আমারই কুকুরের কাছে চেয়েছে, আমারই কুকুর আমার কাছ থেকে যে পারমিশন নিয়ে এসে ওকে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার কুকুরের সাথে মিলে আমার সাম্রাজ্য দখল করার পায়তারা করবে, এটা তো আমি বরদাস্ত করবো না। একটা কুকুরের কাজ কি বলো, একটা কুকুরের কাজ কি, সে তো মনিবের কথা শুনবে, মনিবের সামনে দাঁড়িয়ে থাকবে, মনিব যেটা হুকুম দেবে সে সেটা পালন করবে। মনিব যদি বলে লাভ দে তো লাভ দে, মনিব যদি বলে তো বসে থাক তো বসে থাক, মনিব যদি লাঠি ছুঁড়ে মারে তো সেই লাঠি নিয়ে আসবে সে মনিবের কাছে। ঠিক তেমনি মনিব যতক্ষণ মতো খাবার না দেয় ততক্ষণ পর্যন্ত মনিবের পেছনে ঘুরঘুর করবে, কিন্তু কিন্তু সে মনিবের কথার বাইরে কিছু করতে পারবে না। সে মনিবের চেয়ারে উঠে বসতে পারবে না, তার জায়গা কিন্তু একটাই, সে তার নিজের জায়গায় বসে থাকবে। এবং এই কথা বলে সেই লোকটার দিকে ইশারা দেয়, মানে তার ইশারাটা হচ্ছে এই লোক, সে হচ্ছে কুকুর এবং তাকে তার জায়গা থাকতে হবে। আমি এখনো জানি না রাস একে কেন ধরেছে, মানে এ তো মানুষ, এ কোনো জিনটির না। তো সে একটা তুলি মারে, রাস্তাটা তুলি মারার সাথে সাথে আমি বুঝতে পারলাম যে লোকটার হয়তো অ্যাবিলিটি ফেরত আসছে কথা বলার। তো লোকটার মুখ থেকে যেরকম জড়তা মার্কা কথা বা শব্দ বের হচ্ছিল, এখন কিন্তু সেটা বের হচ্ছে না। এখন সে হুজুর, মালিক, তারপর বিভিন্ন রকমের শব্দ, মানে নাফরমানি মূলক শব্দ পর্যন্ত সে বলে ফেলেছে, যে আমাকে আপনি মাফ করেন, আমি আপনার গোলাম, এটা সেটা অনেক কিছু সে বলে ফেলেছে। তখন রাস্তাকে বলে একটা শর্তে মাফ করব। তো সে তো একেবারে পাগল, জি 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 এরকম শুরু করে দিচ্ছে। তো সে বলল কুকুরের মতো বসতে থাকে। এখন সে কুকুরের মতো বসবে কিভাবে, প্রথমে কিছু সময় সে বুঝতেই পারেনি, তারপরে সে এমনভাবে বসলো মানে এটা হচ্ছে তার কাছে মনে হচ্ছে যে এটাই সে কুকুর। এবং রাসা অ্যাপ্রিসিয়েট করলো। এবং ওই সময় রাস, আমি জানি না বাট আমি এখন বুঝতে পারছি রাস ওকে কিছুটা দেখিয়েছিল যেটা আমি দেখিনি। লোকটাকে আমি দেখলাম যে একটা সাইডের দিকে তাকাতে, অ্যাজ ইফ সে কারোর দিকে তাকিয়ে আছে, এবং তাকে কি জানি সে বললো, আমি শুনতে পাইনি। ওই লোক তাকে কি জানি বলল, বোঝা যাচ্ছিল যে আপন কাউকে দেখাচ্ছে রাস। এবং হঠাৎ একটা শব্দ হয়, এবং শব্দটা হওয়ার সাথে সাথে লোকটা না মানে চিৎকারও করে ওঠে এবং কেঁপেও ওঠে। এবং ওই একই সার্টেন টাইমে মানুষের যখন ফুল ফোর্সে পায়খানা বের হয়ে আসে একটা শব্দ হয় কিন্তু, এবং পেশাবেরও একটা শব্দ হয়, যেহেতু চারপাশে একদম সাইলেন্স, ওই লোকের পায়খানা পর্যন্ত বের হয়ে আসে, পেশাবও বের হয়ে আসে। এবং লোকটা থরথর করে কাঁপছিল। তখন রাস উঠে দাঁড়ায় এবং তাকে বলে মানে নিজেকে পরিষ্কার করা এখন। তো সে এখন নিজেকে পরিষ্কার করবে কিভাবে, রাস্তাকে কিন্তু বলেনি কিভাবে পরিষ্কার করবে। এখন সে কি করবে, সে আগে এদিক ওদিক তাকাচ্ছে, সে রাস তখন তাকে বলে, আমি এই এখন যে বুঝতে পারবো যে রাস তাকে কেন বলেছে নিজেকে পরিষ্কার করতে। রাস তখন তাকে বলে তোমার সন্তান সেফ অ্যান্ড সাউন্ড নিজের ঘরে, এখন নিজেকে পরিষ্কার করো, তুমি পরিষ্কার হওয়ার পরে তোমার সাথে আমার কথা আছে।
তো রাহাস কিন্তু ওইখানে বসা, সে কিন্তু এমন না যে মানুষের মতো, মানে আমি তো বুঝতে পারছি যে কোন জায়গায় কে। এবং ওই অবস্থায় ওই লোকটা, কুকুর যেভাবে জীব দিয়ে তার নিজে সবকিছু পরিষ্কার করে না, ওই লোকটা ও আমার চোখের সামনে, সে নিজেকে নিজে পরিষ্কার করতে পারছে না। সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না। সম্ভব না। ওই লোকটাও পারছিল না, কেউ পারবে না আসলে, যত কিছু কর না কেন আপনি। তো পারছিল না, কিন্তু কয়েক মোমেন্টের জন্য তো সে কুকুর হয়েছিল, তাই না? এটাই জয়, এটাই একটা জয়, বা এটাই একটা স্ফূর্তি লাসের কাছে। এবং জাস্ট সেখান থেকে সে হেঁটে অন্য সবার মতো সে চলে আসতে শুরু করে। এবং সে যখন আমাকে পাস করে চলে যায়, আমার মনেই হয়নি যে এখানে আমার আশপাশ দিয়ে কোনো মানুষ গিয়েছে। ওই অনুভূতিটা ছিল না। এবং আমার কানে একটা হুইসপার আসে, ফলো মি, মানে আমার পেছনে আসো। আমি যতক্ষণ পর্যন্ত আড়ালে না যাচ্ছিলাম লোকটা সেখানেই বসা। লোকটাকে দিয়ে তার কবর খোঁড়ালো, যাই করেছে আমি তো জানি না সত্যি কিছু। লোকটাকে দিয়ে কবর খোঁড়ালো, তাকে সেই পরিমাণ চাপে তো রেখেছিল সে সারাটা রাতি, এমনকি তাকে মায়া পর্যন্ত দেখিয়েছিল ঠিক ওই ঘটনার এক মুহূর্তে। এবং তাকে, একটা মানুষকে সে কুকুর বানালো আমার চোখের সামনে। সে কুকুর বানায় না তাকে, অ্যাকচুয়ালি এই রাস আমাকে তার ক্ষমতা দেখিয়েছিল। এই লোক খুবই জাস্ট নর্মাল লেভেলের কেউ, যে হয়তো বেজুদের আশপাশের লোকও না, কিন্তু তারপরেও মানে সে তার যে কানেকশন ছিল সেটা ছিল বেজুদের কাছে, ঠিক যেমনটা এহতেশামের মার ব্যাপার ছিল, মনে আছে আপনাদের? মানে এহতেশামের মা সন্তান চেয়েছিল, তারপরে কি মানে এমন এক অদ্ভুত চক্রে ওইটি যে ঘুরে ফিরে বেজুস ছিল। তো এরা তো আসলে চায় ওদের কাছেই, এবং ওদের সাথে ডিল করে, যে কোনো একটা ডিল করে। এবং এর পরেই তাদের সাডেন চেঞ্জ নজরে আসে। আপনিও দেখবেন যে তাদের মধ্যে সাডেন একটা চেঞ্জ, খুবই বড় ধরনের একটা চেঞ্জ দেখা দেয়। তো রাস আমাকে নিয়ে আসে, আমি তার পেছনে চলছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার আশপাশে কেউ নেই, ইভেন সামনেও কেউ নেই, কিন্তু আমি বুঝতে পারছি যে সে আমার সামনে। তো আমি কিছু দূর যাবার পরে দেখলাম ঠিক একেবারে একটা মডেলের মতো আত্মভঙ্গিতে, মানে আকাশের দিকে তাকিয়েছে। রাত তো অন্ধকার, তাই না? একটু পর আলো ফুটবে। তো আমি তার পেছনে গিয়ে দাঁড়িয়েছি, এবং তার পেছনে দাঁড়ানোর পরে সে অটোমেটিক জিজ্ঞেস করলো, কি আর কোনো সংশয় আছে আমাকে নিয়ে তোমার? আমি কোনো কথার উত্তর দিতে পারিনি। সে তখন আমাকে বলে, আগামী কয়েকটা দিন আই নিড ইউর হেল্প, মানে সে আমাকে বললো যে আমার তোমার সাহায্যের প্রয়োজন, এবং আমার যে সাহায্যটা প্রয়োজন তোমার, সেইখানে আমি চাই তুমি একাগ্র থাকো। এরপর সে আমাদের ঘুরে তাকায় এবং সে আমাকে বলে, ডিলটার কথা মাথায় নাও, তুমি যা করবে তুমি সবার সেফটির জন্য করবে। আমি এনশিওর করছি তোমাকে যে সবাই সেফ থাকবে। আমার কাজ করে দাও, আমি তোমার কাজ করে দেব। আমাকে বেজুসকে ধরার জন্য সাহায্য করো, তোমার জীবন থেকে আমি বেজুসকে নিয়ে যাব। তো আমি চুপ ছিলাম। আমি তাকে শুধু এটুকু বলি যে আমাকে একটু মানে বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। আমি জানি না আমি কোথায়। আমি বাড়িতে আসি, এরপরে অজনিয়াক আমার সামনে আসে। একদিন পরে অজনিয়াক আমার সামনে আসে, এবং মানে আমি রাত্রেবেলা বসে আছি চুপচাপ, তখন 1:30 বা 1:45 বাজে, এরকম একটা টাইম আর কি। তখন অজনিয়াক জানালার বাইরে শব্দ করে, এবং শব্দ করে আমাকে বলে, কিরে জেগে আছিস তুই এখনো? তা আমি ওর এই কথার উত্তর দিই। তারপর নিজে থেকে আমাকে বলে, তুই কি ওই লোকটাকে চিনিস? আমি বললাম যে প্রশ্নই তো আসে না।
সব কিছু শুধুমাত্র ম্যাজিকের মতো হয়েই যাচ্ছে, ঘটেই যাচ্ছে, আগা বুঝি না মাথা বুঝি না। তো ওজনিয়াক নিজে থেকে আমাকে বলল, মানে সে লোকের ব্যাপারে বললো, এবং সে লোক হচ্ছে প্রায় অনেকগুলো বছর আগে, 13-14-15 বছর আগে তার অবস্থা খুব খারাপ ছিল। তার এমন অবস্থা ছিল যে সে মানে তাকে মারার জন্য, মানে তাকে কুপিয়ে কুপিয়ে মারার জন্য তার পেছনে লোক ছুটেছে, এবং যেই পন্থায় হোক বা যেটাই হোক একটা ডিল করে সে, এবং সেই ডিলে মনে করুন আপনার লাইফটা তোর বদলে যাবে। তোকে কোপানোর জন্য মানুষজন তোর পেছনে ঘুরেছে, পরে তুই কোপানোর জন্য মানুষজন পেছনে ঘুরবি, কথাটা আর কি এরকম দাঁড়ায়, এবং তোর লাইফও বদলে যাবে, এরকম একটা ডিল হয়। কিন্তু এই ডিলটা কিন্তু আবার রাসের সাথে না, ডিলটা বেজোর সাথেও না, মানে তাদের যে সিস্টেমটা, যে ফ্লোতে সব কিছু চলে, মনে করুন যে আপনি এটা চুক্তি করছেন না, মনে করেন আপনি চীনের সাথে চুক্তি করছেন, এখন চীনের পক্ষ হয়ে চুক্তি করছে যে কেউ আপনার সাথে, ব্যাপারটা আর কি এরকম, ওই ফ্লোটার পক্ষ হয়ে যে কেউ এসে চুক্তি করছে, এবং সেই প্রসিজিয়ারে সে ক্ষমতাটা পায়। ক্ষমতা কি, সে আর পেছনে তার কেউ এসে ধরবে না, কেউ যদি ধরার চেষ্টা করে তাদেরকে মিনিমাইজ করে দেওয়া হবে। কে করবে সেটা, এরাই করবে, যেহেতু ডিল করে ফেলবে। এবং বেজোসকে আমরা বেজোস হিসেবে জানি, হয়তো এই সমস্ত লোকেরা জানে মালিক হিসেবে, বা অন্য কোনো লোক আরো অন্য নামে জানতে পারে, কিন্তু আমি জানি তাকে বেজোস হিসেবে। তার এতগুলো নামের একটা একটা শব্দ বেজোস, কিন্তু অন্য লোক যে বললাম বিভিন্ন নামে জানতে পারে। তো সেই লোক ক্ষমতা পাওয়ার পরে অনেক লোককে এইভাবে মেরেছে। এমনও আছে যে সেই লোক 3-4জনকে তাদেরকে দিয়ে কবর খুঁড়িয়ে তাদেরকেই মেরে তাদেরই আত্মীয় দ্বারা, মানে পাশে দাঁড় করার আত্মীয় দ্বারা তাদেরকে মাটি চাপা দিয়েছে, এবং পরের দিন সে আত্মীয় এরকম ভান করে ঘুরেছে যে সে কিছুই হয়নি। এই জন্যই রাস এক্স্যাক্টলি তাকে সেই পরিমাণ চাপ দিয়েছে, এবং সেই পরিমাণ চাপের মধ্যে রেখেই তার মধ্যে থেকে কথা বের করার চেষ্টা করেছে যে সে কিছু জানে কিনা। সেই লোক আসলে কোনো কিছু জানে কিনা আমার মনে হয় না। এখন আমি যেটা বুঝতে পারি, রাস ওই লোক যদি কোনো কিছু জিজ্ঞেস করতোই, বা ওই লোকের কাছে, ওই রকম মানুষের কাছে যদি কোনো ইনফরমেশন থাকতোই, তাহলে সেই ইনফরমেশন বের করে ফেলতো। আমার যেটা মনে হয়, রাজ আসলে ওই দিন আমাকে ওর রূপটা দেখাতে চেয়েছিল, কিন্তু হয়তো পারেনি। কারণ বললাম না যে আজকে যেটা শুনানি, এখন এই যে ভৌতিকতায় বলা ঘটনার পরে মানে মানে আমি জাস্ট ধারাবাহিকতা বজায় রেখে ইনসিডেন্ট বাই ইনসিডেন্ট বলে যাচ্ছি, শুধু নার্গিসেরটা স্কিপ করে গেলাম, কারণ সেটা একেবারে যেটা ঘটেছে সেটা আমি আপনাদেরকে ভৌতিকতায় বলেছি। তো এই যে এই লোকের ঘটনাটা, এই পুরো ব্যাপারটা যেটা সে আমার সামনে ঘটায়, সে আমাকে ভাঙতে চেয়েছিল, আমি ভাঙিনি হয়তো তখনও। সে বোঝাতে চেয়েছিল যে আমার উপর দিয়ে তেড়িবেড়ি করলে তোমার কপালে শনি আছে, তুমি আমার কাজ করো, আমি তোমার জন্য আসিনি, আমি এসছি আমার কাজ করতে, তো তোমারই ফায়দা, এটাই আমাকে সে বোঝাতে চেয়েছিল তখন। এবং ওজনিয়াক আমাকে খুব সাবধান থাকতে বলে, এবং ওজনিয়াক আমাকে এইটাও বলে, তোকে আবার মনে করিয়ে দিই যে যা যা বলেছি তাই করবি, এবং সে যা যা বলে তাই করবি, তার কথা বেড়ে যাবি না তুই, তার কথা বেড়ে গেলে তোর কপালে অনেক 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 বড় বিপদ আছে। তো অজনিয়াক তো সেদিন চলে যায়, এবং ওই যে বলেছিলাম না, আমি সেবও তার ব্যাপারে আমাকে ইঙ্গিত দিয়ে রেখেছিল, এবং আমি সেব কিন্তু বলেছিল যে এখন নতুন দুনিয়া খুলতে যাচ্ছে, যেই দুনিয়াটা থেকে তিনি আমাকে দূরে রাখতে চেয়েছেন, তারা কিভাবে আমাদের সিস্টেমটাকে ইনফিল্ট্রেট করে রেখেছে সেই কবে থেকেই, জায়গায় 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 যে তারা নিজেদের জায়গাটা বানিয়ে রেখেছে, বসে বসে আছে একজন। এটা আমার সামনে শুধুমাত্র খোলা বাকি। তখন একদম প্রথম অভিজ্ঞতাটা তো ছিল জাস্ট আমার চোখ ঘুরিয়ে দেওয়ার মতো। যেই জায়গায় সে আমাকে যেতে বলেছে সেই জায়গায় তো আমি যাওয়ার সাহসই করিনি। এই জন্যই তো সে আমাকে পরে ওই জায়গায় বের করে, যে ভৌতিকতা যে কথাটা বলেছিলাম, যে রাস্তায় দুজন মানে মহিলা এবং পুরুষ যে ছিল তাদের উপরে যে হামলা করে সে, এরপরে ওই রেস্তোরাঁ, তারপরে নার্গিস, তারপর এটা। কিন্তু সে যে আমাকে বলেছিল না যে কাজ আছে,
এই এখন আমি সামনের দিকে যাব, ঠিক ওই জায়গাটাতে, যে জায়গাটা আমি যেতে চাইনি শুরুতেই। ওই যে মেসেজ দিয়ে আমাকে যে লোকেশনটা দিলাম, আমি বললাম যে না, আমি পারবো না যেতে। ওইখানে যাওয়া, ওই 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 জায়গাটায় ঢোকার পরে আমি আমি আরও ভালোভাবে বুঝতে পারি যে অনেক সময় অনেকে বলে না যে বিভিন্ন জায়গায় এই রকম গোয়েন্দা থাকে, এজেন্ট থাকে। এরা তো এজেন্টও না, এরা তো কাঁধের উপরে বসা এজেন্ট এক একজন। বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।